নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজকে কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটে গেল, মানে তিনজন প্রাক্তন, এখন তো প্রাক্তন বলাই যায়, তৃণমূলের তিনজন নেতা বা ধরুন সাংসদ, তারা বিজেপিতে যোগ দিয়েছেন। কিছুক্ষণ আগে সেই ছবিও আপনাদের দেখালাম। যাই হোক, এই খবর তো অবশ্যই দেখাবো বা এগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু একদম শুরুতে যেগুলো নিয়ে একটু না বললেই নয়, সেটা হচ্ছে যে একটা এই নির্বাচনের ঠিক কিছু মাস আগে থেকে একটা কথা সবাই খুব বলছিলাম আমরা, একটু খেয়াল করে দেখুন, যে তৃণমূল কংগ্রেসের বোধহয় এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতি হয়নি। বিরোধী রাজনৈতিক দল তো বটেই, সেই সময় বিজেপি বিরোধী রাজনৈতিক দল বা কংগ্রেস বা বাম তারা তো বটেই, পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এই কথা বারবার বলছিলেন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেনি এমন কোনো জায়গায় নেই। যদি সেই সময়ে এই ঘটনাগুলোকে তৃণমূল তো স্বাভাবিকভাবেই খুব একটা পাত্তা দেবে না, উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজকে কি করবে তৃণমূল কংগ্রেস? কারণ শ্বেতপত্র প্রকাশ হতে চলেছে যে তৃণমূলের প্রত্যেকটা দপ্তরেই দুর্নীতি হয়েছে। একটা কমিটি গঠন হচ্ছে, মাননীয় অর্থমন্ত্রী রয়েছেন তত্ত্বাবধানে, এবং সেই কমিটি আগামী দিনে কি রেজাল্ট সামনে আনে সেটা তো ডেফিনেটলি এখানে দেখার বিষয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আজকের ইস্যু, এবং তার পাশাপাশি সুজিত বসু, তাকে নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ নিয়োগ দুর্নীতির আমি জানি না মোট অ্যামাউন্ট এখনো অবধি তো আমরা জানতে পারছি যে 20 কোটি টাকা আত্মসাৎ করেছেন উনি। তো এটা 20 কোটিতেই সীমাবদ্ধ, নাকি হয়তো আগামী দিনে দেখা যাবে যে এটা আরও অনেক বেশি টাকা? চার্জশিট যেটা ইডির তরফ থেকে দেওয়া হলো, সেখানে চোর সুজিত বসু সেটাই সামনে এলো, তার ছেলের নামও চার্জশিটে রয়েছে, এবং এই অ্যাকাউন্ট ফ্রিজ করা, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা ইত্যাদি নিয়ে একটা চাপে তৃণমূল কংগ্রেস রয়েছে, এবং তার মধ্যে নতুন করে এক নতুন বেইমানের কথা বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস চাপে, না হলে নিজের দলের কর্মীকে কেউ চড় মারতে পারে। যাই হোক, আজকে আমার সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে এবার একটু আলাপ করানোর পালা। আমার সঙ্গে আজকে রয়েছেন এখানে পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপির তরফ থেকে বিজেপি মুখপাত্র পৃথ্বীরাজ রয়েছেন, তৃণমূল সমর্থক দেবব্রত রায় রয়েছেন, এবং পাশাপাশি কংগ্রেস মুখপাত্র আইনজীবী আশফাক আহমেদ রয়েছেন। তিনজনকে স্বাগত জানাবো, এবং স্টুডিওর বাইরে থেকে আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন। অমিতাভ দাকেও স্বাগত জানাবো। অমিতাভ দা, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ যা দেখছি বা যেটুকু দেখছি, চট্টর মেরে দিচ্ছেন নিজের দলের সমর্থককে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যা যা ঘটনাগুলো ঘটছে, মানে এই ধরুন ঋতব্রত হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স করে বলে দিচ্ছেন এই তো বেইমান, ইঙ্গিত খুব স্পষ্ট, আসল বেইমান। আবার কিছুক্ষণ আগে দেখছিলাম যে পুরনো যারা সতীর্থ তৃণমূল নেত্রীর, বিশেষ করে সুখেন্দু শেখর রায়ের কথা আমি বলবো, আরজি করের সময় থেকে যিনি একটু উল্টো সুরে গান গাইছিলেন, আজকে বিজেপির পতাকা ধরলেন। এই ঘটনাক্রম, এটা কি খুব, মানে এটা হওয়ারই ছিল, প্রেডিক্টেড? হ্যাঁ, সুনিশ্চিতভাবে। আমরা বারবার বলেছি তৃণমূল কংগ্রেসকে, মানে আগেই আমরা চিহ্নিত করেছিলাম এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা স্বার্থ সংঘ, একটা ক্লাবের মতো, যেখানে সদস্যরা ফাটকা খেলতে, জুয়া খেলতে, নিজেদের রাজনৈতিক কেরিয়ার লগ্নি করে কিছু কামাই ধান্দা করবার জন্য এসেছেন, এবং এই প্ল্যাটফর্মটা ক্ষণস্থায়ী, খুব বেশি দিন এটা থাকবে না। ক্ষমতা থেকে বিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এ কথা বহু আগেই এই কথাগুলো বলা হয়েছে। এমনকি আমাদের স্মৃতি যদি আমরা পুনরুদ্ধার করবার জন্য কোনো ভিডিও ফুটেজ চর্চা করলে সুবিধে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ওই 2009-10-এর সময় তদানীন্তন সরকারের মন্ত্রী গৌতম দেব বলেছিলেন যে এই দলটা উঠে যাবে, তার সব লক্ষণ দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই তাকে যদি আমরা জ্যোতিষ বলে মানে গ্রাহ্য নাও করি, বাস্তবতা এটাই যে তৃণমূল কংগ্রেস শুধু ওনার চোখেই নয়, যে কোনো সাধারণ রাজনীতি যারা একটু বোঝেন, খোঁজ খবর রাখেন, তাদের সকলের চোখেই এই ইঙ্গিতটা পৌঁছে দিচ্ছিল যে এই দলটা একটা বুদবুদের মতো যার স্ফীতি ঘটেছে, এই বুদবুদ ফাটতে বেশি সময় লাগবে না, এবং কার্যত ঘটেছেও তাই। প্রশ্নটা হচ্ছে এই ফাটার প্রক্রিয়াটা বড় বিচিত্র। মানে বুদবুদ ফাটলে যেমন চতুর্দিকে ছোট 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 জলকণা ছিটকে পড়ে, প্রায় সেই রকম ভাবেই এই বুদবুদ ফাটার পরবর্তী প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি। তার যে শকটা এলো, সেই শকটা, মানে বুদবুদ ফেটে যাওয়ার
কারণটা হলো ইলেকশন, এবারের বিধানসভা নির্বাচন, এবং তারপর ফেটে গিয়ে তার আফটার শক যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতীয় সংসদীয় রাজনীতির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য শিক্ষা বা দৃষ্টান্ত হয়ে থাকছে। মানে সাধারণত এই ধরনের স্বার্থান্বেষী দলগুলো, আদর্শবিহীন স্বার্থান্বেষী স্থানীয় স্বার্থে গড়ে ওঠা দলগুলো শেষ পর্যন্ত কি পরিণতি হয় সে সম্পর্কে, মানে ভবিষ্যতে যদি এরকম আবার কোনো ব্যাঙের ছাতা গজিয়ে ওঠে এবং মানুষের কাছে সততার দাবি করে মানুষের সমর্থন আদায় করে নেয়, এবং মানুষ যদি তাতে বিভ্রান্ত হন এবং তাদের দিকে নিজেদের সমর্থনকে বাড়িয়ে দেন, তাহলে তারা এই একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেখবেন। তার কারণ এইটাই যে যাদেরকে আমরা এতদিন পর্যন্ত শাসকের ভূমিকায় দেখেছি এবং যতদিন শাসন ক্ষমতা তাদের হাতে ছিল, তখন সকলেই মুখে কুলু পেটে বসেছিলেন। আমরা বলতাম দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এইবার দেখলাম ক্ষমতা হারানোর পরে ল্যাম্প পোস্টের বাতিগুলো জ্বলে উঠলো, আর তারা ওই পোস্টটাকেই তুলে উৎখাত করে ছড়িয়ে দিল প্রায়, এবং মানে পোস্টের সুইচ বোর্ডটাকে আগে সাসপেন্ড করে ফেলে দিল বাইরে। ফলে ওই পোস্টের আর কোনো গুরুত্ব থাকলো না। বলা হলো আপনি প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন। কিন্তু এই যে ল্যাম্প পোস্ট গুলো জ্বলে উঠলো, বাতি জ্বলে উঠলো, এই বাতি জ্বলে উঠে শেষ পর্যন্ত যে আলোটা ছড়াচ্ছে সে আলো দিয়ে কার উপকার হচ্ছে? অর্থাৎ এই মুহূর্তে বিরোধী বেঞ্চে বসা জনাষাটেক যে এমএলএ, তারা তৃণমূলের প্রতীক পাবেন কিনা, তৃণমূলের তহবিল পাবেন কিনা, তৃণমূল কংগ্রেস নামে পরিচিতি পাবেন কিনা, সে নিয়ে আদৌ কি বাংলার মানুষের কোনো মাথা ব্যথা আছে? একই সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে নির্বাচনে হারার পর সে দিয়ে গেলেন 2-3টে মোবাইল বক্তব্য ছাড়া আর কিছু বললেন না। যেদিন অভিষেক ব্যানার্জি ডিম খেলেন সেদিনকে তিনি ঘর ছেড়ে বেরিয়ে আসলেন এবং প্রতিবাদী ভূমিকায় তত্ত্বড়িয়ে এগিয়ে গেলেন। যিনি তার আমলে ঘটে যাওয়া পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, ধারাবাহিকভাবে বলে দেওয়া যেতে পারে প্রায় 29 থেকে 30 খানা কেস, যেখানে ধর্ষণের ক্ষেত্রে তিনি আমাকে একটা কথা বলুন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ, আমি জানি না এখানে যদি আমার সঙ্গে কোনো মনোবিদ থাকতেন তাহলে হয়তো তাকে জিজ্ঞাসা করতে পারতাম, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার এখন মাথার মধ্যে কি চলছে, উনি এখন কি ভাবছেন, এই যে অ্যাকাউন্ট ফ্রিজের একটা জ্বালা, এটা একটা সমস্যা হতে পারে কিনা, আগামী দিনে ন্যাশনাল পলিটিক্সে ওনার অস্তিত্ব থাকবে কিনা, কতটা থাকবে, আদৌ আশফাকদাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়কে নেবে কিনা, অনেক কিছু সমীকরণ তো চলছে সামনে। যদি এখন ওনার হাতে যেটুকু দল পড়ে আছে তাতে ওনার খুব বেশি তহবিলের দরকার নেই। যেটুকু দল ওনার হাতে পড়ে আছে তাতে ওনার খুব বেশি তহবিলের দরকার নেই। এই নভেম্বর ডিসেম্বরে যদি পুরো ভোট সত্যি এই যে যেটা অ্যানাউন্স করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, অন্তত হাওড়া বালির ক্ষেত্রে আমি বলছি, আমি জানি না বাকিটাও একই সঙ্গে হবে কিনা, সেটা হয়তো সময় সাপেক্ষ, কিন্তু মানে প্রতিদ্বন্দ্বিতা তো করতে হবে, ভোটে তো নামতে হবে। এরা কি ভোটে নামতে পারবেন? মানে তৃণমূল পন্থী, কালীঘাট পন্থী যারা তৃণমূল, আমি ওরই একটি মানে প্রিয় রাস্তা ওকে স্মরণ করিয়ে দেবো। আসুন দিদি আবার ছবি আঁকুন, আসুন আবার গান করুন, রেকর্ড করুন, সেগুলো বিক্রি হোক, সেই টাকাতেই নাকি দল চালান আপনি, তো সেইভাবে হোক না, দেখা যাক যদি তাতে আপনার এই সৎ পথে অর্জিত পয়সায় আপনি নির্বাচনে জিতে আসতে পারেন, এটাও আরেকটা দৃষ্টান্ত তৈরি করবে বই কি। আমি একটু দেবুদার কাছে, আমি অমিতাভ দা এখান থেকে আমি একটু দেবুদার কাছে আসতে চাইবো। দাদা, টাকাটা ফ্যাক্টর হচ্ছে আপনাদের? শুভ সন্ধ্যা। সংসদীয় গণতন্ত্রের নাম্বারটাই শেষ কথা বলে, সেখান থেকে গৌতম দেবকে কোট করলেন। এখন গৌতম দেবের দল কোথায় মহাশূন্যে মিলিয়ে গেছেন বা কি নাম্বার রয়েছে নিশ্চয়ই মানুষ সেটা দেখছে। সেই জায়গা থেকে যদি দেখেন 2,60,00,000-এর ওপর ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এবং জোড়াফুলের সিম্বল, প্রতিটি সমর্থক। তাই নতুন করে কে কালীঘাট তৃণমূল আর কে মুচলেকা তৃণমূল নতুন করে বলার কিছু নেই। এবার যে ফান্ডের কথা বললেন সেটা আদালতে একটা অবজারভেশন দিয়েছে, সেই আদালতের অবজারভেশনকে আমরা সম্মান জানাই, এবং 3টে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। প্রকৃত মানে মমতা ব্যানার্জির প্রতি যে আস্থা বলুন বা মমতা ব্যানার্জির কর্তৃত্ব বলুন বা মালিকানা বলুন, যেটাই বলুন, সেটা মমতা ব্যানার্জির ওপর আদালত নির্দেশ দিয়েছে, সেই অবজারভেশনকে আমরা সম্মান জানাই। আর এবার তহবিল নিয়ে যারা করছে, যারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তারা হঠাৎ কিছু ভালো তৃণমূল, মানে তথাকথিত শ্রমিক ভট্টাচার্যের কথায় ভালো তৃণমূল, তারা আরও ভালো হওয়ার চেষ্টা করছে, এবং পরবর্তীকালে এই যে আজকে দেখলেন ভালো তৃণমূলদের আপনারা রাখতে পারলেন না তো? না, এখন ভালো তৃণমূলে আবার ডেফিনেশনটা অনেক রকম আছে।
এখন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনি অ্যাকসেপ্ট করলেন কিনা, তারপরে আপনার ওই ইডি মানে ইলেকশন ডিপার্টমেন্ট ডিউটি যেটা তারা যাবে। আচ্ছা দেবুদা, একটা কথা বলুন, যারা ছেড়ে চলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যারা ছাড়ছেন, ইনক্লুডিং চন্দ্রিমা ভট্টাচার্য, এত দিনের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যে এরা যখন ছেড়ে চলে যাচ্ছেন আপনারা তাদের সমালোচনা করছেন, করুন, ঠিক আছে, কিন্তু কেন ছাড়ছেন এটা আপনারা কি ভাবছেন? অ্যাসেসমেন্ট আছে কোনো? সে কি কথা, আপনারাই তো দুদিন আগেই বললেন তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, 2-4টে ল্যাম্প পোস্ট চলে গেলে তাতে কি আসে যায়? এটা আপনারাই বলতেন তো ভালো না জিনিস না, তো, এটা তো হলে আপনারাই কি তো- হবে সেটা বড় কথা নয়, না, না। কেন যাচ্ছে সেটা কি আপনারা ভেবেছেন দেখুন, কখনো? রাজনৈতিক দলে এখন অনেকে যাবে আসবে, তৃণমূল কংগ্রেসের খারাপ অবস্থায় প্রথম আসেনি, আগেও এসেছিল, একটা সাংসদ হয়ে গেছিল, 30টা এমএলএ হয়ে গেছিল, তাতে কিচ্ছু আসে যায় না। মমতা ব্যানার্জি দেখুন, তাই যদিও তো গতকাল তো দেখলেন একটা সামান্য ছাত্র যুব সোশ্যাল মিডিয়ায় মিছিল ছিল আপনার এর থেকে কি বলে তাতেই চড়থাপ্পড় খেয়ে গেল। না, চড়থাপড়ে তাদের দেখা গেল বিয়নলাদের এনে তাদেরকে নাচ করাতে হলো, তাতে সেখানে মানে আমি এতদিন আমরা রাজনীতি করছি ছাত্র জীবন থেকে, অবিভক্ত কংগ্রেস থেকে করছি, এরকম মানে মিছিল আমরা লাস্টে মিছিলে থেকে আমরা বুঝতে পারছিলাম না কে তৃণমূলের লোক কে বিজেপির লোক, সেখানে ফ্ল্যাগ নিয়ে ঢুকে গেছে, বৃহন্নলাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেখানে ইট দিয়ে মারা হচ্ছে, ডিম মারা হচ্ছে। এখন অবশ্য ডিম মারাটা শুনলাম আজকে আবার মেদিনীপুরে একজন বললো ওটা সরকারি নির্দেশ আছে, এখন সরকারি নির্দেশ আছে কিনা আমার পাশে সরকারি নির্দেশ নেই, এবং তারপর আপনি আবার পরের বাইটটা শোনেননি, আপনি আর পরের বাইটটা শোনেননি যে এরকম সরকারি নির্দেশ নেই। এখন ডিম মধ্যে এখানে পড়বে কিনা সরকারি নির্দেশ সেটা রয়েছে। আর শুনুন না, বলছি দেখুন, সরকারটা সবে শিশু সরকার, এখন একটা সরকারের যদি 60 মাস বয়স হয় মানে মেয়াদ হয়, সেখান থেকে সবে 2 মাস হয়েছে, সেই